আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকের স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ বলো। হ্যালো স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুইটা ক্লাসে দেখেছিলাম, তো আজকে ইনশাল্লাহ আমি শেষ করব এই চ্যাপ্টারটা। তো একটু মিউট রাখো, তোমরা কথা বলার আগে জাস্ট আনমিউট করবো আর কি, আদারওয়াইজ মিউট রাখো। তো আমি যে শীটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা প্রবলেম। দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, তার মানে এটা কেন্দ্র 0 0 এবং রেডিয়াস এ বিশিষ্ট একটা সার্কেল। কাটস অফ অ্যান ইন্টারসেপ্ট অন দ্য স্ট্রেট লাইন দিস। তাহলে ওই সার্কেলটা এই একটা স্ট্রেট লাইনকে অবশ্যই আমরা জানি দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করবে। টাচ করলে একটা বিন্দুতে হয় আর ইন্টারসেক্ট করলে দুইটা বিন্দু ম্যাক্সিমাম। ওকে, which subtends an angle of 45 degree at the origin. তো আমি তোমাদের এই থিওরিটা নিয়ে প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। থিওরিটা ছিল এরকম যে যদি কোনো একটা বক্ররেখা একটা সরলরেখাকে দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, যেমন এই প্রবলেমের ক্ষেত্রে আমি ফিগারটা যদি ড্র করে দেখাই, তাহলে ফিগারটা হবে এমন। এই হচ্ছে আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটা তো ইউনিট সার্কেল তাই না, সরি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল। তাহলে ধরো এই হচ্ছে আমার সেই সার্কেল, এই সার্কেলটাই হচ্ছে আমার দিস ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই হচ্ছে সেই সার্কেল, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল। এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস তো আছে। আর যে স্ট্রেট লাইনটা এল এক্স প্লাস এম ওয়াই সমান 1, তো এই স্ট্রেট লাইনটা আসলে এটাই আর কি, তোমার দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করে সার্কেলটাকে এরকম। এই একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে এখানে, এখানে আরেকটা বিন্দুতে ইন্টারসেক্ট করে। এখন বলা হচ্ছে যদি এই যে আমি যদি মূল বিন্দুর সাথে যদি সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো জয়েন করে দিই, তাহলে সেই দুইটা স্ট্রেট লাইন সাবটেন্ড করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটা কোয়েশ্চনে বলা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করে। তবে প্রমাণ করো যে এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সাবটেন্ড করে অ্যাঙ্গেল, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে যে থিওরিটা দেখেছিলাম, এরকম সিচুয়েশনে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা পাচ্ছি, এক জোড়া সরলরেখা আমরা পাচ্ছি, এটা এবং এটা মিলে যে এক জোড়া সরলরেখা, তাদের কম্বাইন্ড ইকুয়েশনটা কিভাবে বানাবো আমরা? আমরা তাদের কম্বাইন্ড ইকুয়েশন বানাতে পারি এই যে যেটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি যে ইকুয়েশনটা, তাকে হোমোজেনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বানালেই আমরা আসলে এই দুইটা ইকুয়েশনের কম্বাইন্ড ইকুয়েশনটা পাবো। তাহলে আমাদের এখন কাজ হবে এই যে সরলরেখার সাহায্য নিয়ে বক্ররেখাটাকে হোমোজেনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বানানো। ফলে সেই হোমোজেনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকেই কিন্তু আমরা বেসিক্যালি এই দুইটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তা আমরা তাহলে শুরু করতে পারি। আমরা প্রথমে করলাম কি, আমাদের গিভেন ইকুয়েশন দুটো লিখে ফেললাম। আমরা যেটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা সার্কেল তাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর যেটা সরল রেখার সমীকরণ তাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরের কাজ ওই যে আমি যেটা বললাম, আমাদের টার্গেট হচ্ছে এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বানানো। তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম টার্মটা সেকেন্ড ডিগ্রি টার্ম, দ্বিতীয় টার্মটাও সেকেন্ড ডিগ্রি টার্ম, বাট লাস্টের যেটা এটা 0 ডিগ্রি টার্ম, এটা কনস্ট্যান্ট। তাহলে এটার সাথে যদি আমি এটার সাহায্য নিয়ে যদি এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি বানাতে চাই, এখানে লাকিলি একটা 1 পাচ্ছি আমরা ডান পাশে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা এ স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ইজিলি বলা যায়, কারণ এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, স্টিল এ স্কোয়ারে থাকে। এখন আমি যদি 1 এর পরিবর্তে এল এক্স প্লাস এম ওয়াই বসাই দিই,
তাহলে কিন্তু আমার পুরো ইকুয়েশনটা এখন হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হয়ে গেল। তুমি এখন দেখো, তুমি যদি এটাকে সূত্র লিখো a + b হোল স্কয়ারের সূত্র, তারপরে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করবা কিভাবে? ওই যে স্ট্যান্ডার্ড ফর্মে ax স্কয়ার্ড প্লাস 2hxy প্লাস by স্কয়ার সমান 0, এই ফর্মে আমরা রিঅ্যারেঞ্জ করব, কারণ এটাই হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করলাম ax স্কয়ার প্লাস b, এই যে লাস্টের টার্মটা by স্কয়ার, দেন প্লাস 2hxy, এই যে 2 এতটুকু, এটা hxy, তো h এর মধ্যে মাইনাস সাইনটাও আমরা কনসিডার করব। তাহলে আমরা পেয়ে গেলাম দিস ইজ আওয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখন আমরা জানি এটা যে দুটা সরলরেখা উৎপন্ন করে মূলবিন্দুগামী, এই যে সেই দুটা সরলরেখা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি। মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা কি ছিল? tan phi সমান 2√, এটাই হচ্ছে মধ্যবর্তী ফর্মুলা। tan, আমি যদি phi বলি বা থিটা বলতে পারো, phi বলতে পারো, কোনো সমস্যা নেই। tan phi সমান 2√h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাই হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা। তো আমি যদি এবার এটাকে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করি, যেটাকে আমরা বানালাম হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বানালাম, তাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা a পাই কত? আমরা a পাচ্ছি 1 মাইনাস a স্কয়ার্ড l স্কয়ার্ড, আর আমরা b পাচ্ছি কত? b পাচ্ছি আমরা 1 মাইনাস a স্কয়ার্ড m স্কয়ার্ড, আর আমরা h পাচ্ছি মাইনাস l m a স্কয়ার, l m a স্কয়ার। তাহলে এইগুলোই হচ্ছে আমার a b h। যেহেতু আমরা a b h পেলাম, এখন আমরা এই ফর্মুলা অনুসারে আমরা মান বসাতে পারবো। তাহলে দেখো আমরা মানটা বসাই দিলাম, এই যে 2h স্কয়ার, h মানে তো এটা, তাহলে h স্কয়ার নিলাম মাইনাস a b, এগুলো কিন্তু রুটের ভিতরে, সব রুটের ভিতরে, মাইনাস a b ডিভাইড বাই a প্লাস b। এখন প্রশ্নে বলা আছে মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি, দ্যাট মিন্স phi হচ্ছে 45 ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে phi 45 ডিগ্রি যদি হয়, tan 45 ডিগ্রি মান তো 1, তাহলে tan 45 ডিগ্রি মান যদি 1 হয়ে যায়, আমরা বজ্র গুণন করতে পারবো, আর আড়ি গুণ করতে পারবো। এটা যেহেতু 1 হয়ে গেল, তাহলে এটা ওইদিকে চলে যাবে, লিখে দিলাম। বাকিটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তুমি বর্গ করে দাও ওপাশে, বর্গ করলেই কিন্তু এই প্রমাণটা চলে আসবে আর কি। তো বুঝতে পারছো সবাই প্রবলেমটা? জি স্যার। জি স্যার। এখন মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি না বলে অন্য কোনো ডিগ্রি বললে পারা যাবে না? ইনশাআল্লাহ স্যার পারবো। এই ধরনের চেঞ্জ যে পরীক্ষায় থাকবে আর কি। মনে করো মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি দিয়ে এখানে আছে, তোমাকে অন্য কোনো অ্যাঙ্গেল বললো মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে সেই অনুসারে যে প্রমাণটা আসে আর কি। হ্যাঁ, এভাবেই আসলে তোমাদের যদি অনলাইনে পরীক্ষা হয়, এই যে চেঞ্জ গুলো হবে আর কি। অথবা ধরো এই সার্কেল ইকুয়েশনে চেঞ্জ আসতে পারে সামান্য, হ্যাঁ, অথবা এই সরলরেখার স্যার ইকুয়েশন। আননোন ভ্যালু ওয়ালা একটা ডিগ্রি দিলে, মানে যদি 50 ডিগ্রি অথবা 55 ডিগ্রি ওরকম দেয়, ওরকম দিলে ক্যালকুলেটর থেকে যে মান আসে সেটাই বের করবা। স্যার ওটা তো পয়েন্টে চলে আসতেছে না? হোয়াট এভার, সমস্যা নেই, পয়েন্টে আসুক, অসুবিধা নেই। কারণ আমরা তো জানি নন যে মানগুলো সেগুলো না ভগ্নাংশ আকারে লেখা যায়, তাই না? আর বাকি জি যে স্যার। মানগুলো তো আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। আচ্ছা, তাহলে কোনো হ্যাঁ, সময় আপনি যে আমাদেরকে সার্কেল ড্র করে বুঝাইলেন, আমরা তো পরীক্ষা ওটা করা লাগবে না। এটা নট নেসেসারি, বাট তুমি যদি চাও আঁকতে পারো আর কি। এটার জন্য মানে এটা না দিলে হবে না এরকম কিছু না। আচ্ছা এটা যদি আঁকো তাহলে তোমার নিজের বোঝাটাই ক্লিয়ার হয়, এই আর কি। তুমি যখন অন্য কাউকে, তোমার ফ্রেন্ডকে বা অন্য কাউকে বুঝাবা জিনিসটা, তখন এই কনসেপ্টেই তোমাকে তাকে বুঝাতে হবে আলটিমেটলি, তাই না? এই কারণে এই ফিগারটা ড্র করা। বাট এটা পরীক্ষায় দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সমস্যা নেই। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তো এই টাইপের এই যে 13 নাম্বার, এইরকম একটা প্রবলেম আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা prove that this equation represent three straight lines equally inclined to one another. এটা আমরা দেখেছিলাম। জাস্ট কি করতে হবে, পোলারে কনভার্ট করে নিব আমরা। এই যে পোলারে কনভার্ট করা হলো, পোলারে y সমান mx,
আচ্ছা y সমান mx ধরছে, হ্যাঁ ঠিক আছে, y সমান mx। এখানে তো তিনটা সরলরেখা হবে তাই না? তিনটা সরলরেখা পাওয়া যাবে এখানে, যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 3, তাহলে মূল বিন্দুগামী তিনটে সরলরেখা পাওয়া যাবে। সেই তিনটা সরলরেখা যেহেতু মূল বিন্দুগামী, তাহলে y সমান m1x, y সমান m2x, y সমান m3x এই ফর্মের হবে। তো এই জন্য সরলরেখাগুলোকে y সমান mx আকারে ধরে নিচ্ছি আমরা, যেখানে m মানে হচ্ছে tan থিটা। তো আমরা tan থিটা ধরে নিচ্ছি, যাতে আমরা কি পাই, ওই যে থিটাটা পাই, মানে আমরা y সমান যেহেতু m1x, আমি যদি তোমাদের ফিগারের মাধ্যমে দেখাই, তো আমরা তো এরকম তিনটে সরলরেখা পাবো তাই না? একটা y সমান m1x, আরেকটা হচ্ছে y সমান m2x, আরেকটা হচ্ছে y সমান m3x। যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 3, তাহলে এইটা উৎপন্ন করে মনে করো থিটা 1 কোণ, হ্যাঁ এটা উৎপন্ন করে ধরো থিটা 2 কোণ, আর এটা উৎপন্ন করে ধরো থিটা 3 কোণ। তাহলে এই যে এখানে আসলে চেঞ্জটা আসবে কোথায়, এই যে ঢালের মধ্যেই চেঞ্জটা। তো এই জন্য আমরা ঢালটাকে ধরে নিলাম tan থিটা। তার মানে আমরা থিটা এর তিনটা মান দেখাবো, হ্যাঁ থিটা এর তিনটা মান আমরা নিব, থিটা 1 নিব এটার জন্য, থিটা 2, থিটা 3, এরকম থিটা এর মান নিব আমরা। এই জন্য আমরা ইন জেনারেল y সমান mx বা tan থিটা x বসালাম। আচ্ছা বসিয়ে ফাইনালি ওরা যা পেল আমরা দেখি, ক্যালকুলেট করার পরে ফাইনালি যা পাওয়া যায়, এই যে এরকম আসে এখান থেকে, হ্যাঁ এই যে দেখো tan থিটা সমান tan আলফা, tan থিটা সমান tan আলফা হলে আমরা জানি থিটা সমান n পাই প্লাস আলফা, এটা ত্রিকোণমিতি থেকে আমরা জানি, ফলে থিটা সমান আমরা পেয়ে গেলাম। এখন এটা তো n এর মান 0 1 2 3 4 5 মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা যে কাজটা করলাম, তিনটা মান দরকার আমার, যেহেতু তিনটা সরলরেখা, তাহলে আমরা 0 1 2 বসালাম। তাহলে 0 বসিয়ে দেখলাম যে থিটা 1 আসে আলফা বাই 3, থিটা 2 আসে এটা, থিটা 3 আসে এটা। ফলে তুমি একটা থেকে একটা বিয়োগ করে করে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবা। তো দেখা গেল মধ্যবর্তী অ্যাঙ্গেল আসে পাই বাই 3 পাই বাই 3 পাই বাই 3, তাহলে ইকুয়ালি ইনক্লাইন টু ওয়ান অ্যানাদার, যে কথাটা এটা প্রমাণ হয়ে গেল আর কি। বুঝতে পারছো? ওকে, এরপরে 14 নম্বরে যে প্রবলেমটা আছে, এখানে চারটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 4। তা আমাদের প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট টু অফ দ্য লাইনস, ওই চারটার মধ্যে দুইটা, উইল বাইসেক্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, এটা 2 বানানটা একটু ভুল হয়েছে, TW হবে, if c plus 6a সমান 0, b plus d সমান 0। মানে চারটার মধ্যে দুইটা বাকি দুইটার সমদ্বিখণ্ডক হবে। যদি এরকম হয়, চারটা সরলরেখার মধ্যে, চারটা মূল বিন্দুগামী সরলরেখার মধ্যে যদি এরকম হয় যে দুইটা বাকি দুইটার বাইসেক্টর, মানে ফিগার যদি আমি ড্র করি এরকম, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে মনে করো এই হচ্ছে দুইটা, আচ্ছা আমি এইদিকেও ড্র করি, যেহেতু আমার বাইসেক্টর রাখতে হবে, এই হচ্ছে আমার দুইটা, তাহলে বাইসেক্টর, এই যে তাহলে একটা বাইসেক্টর হচ্ছে এটা, আর একটা বাইসেক্টর হচ্ছে এটা। তাহলে এখন চারটা সরলরেখা কি, এই দেখে এই হচ্ছে চারটা সরলরেখা, একটা দুইটা তিনটা চারটা, এই টোটাল চারটা সরলরেখা মূল বিন্দুগামী। দেখো তাহলে দেখো চারটা সরলরেখা কিভাবে আছে, দুইটা বাকি দুইটাকে বাইসেক্ট করে এই অবস্থায় আছে। যদি এরকম হয় তাহলে প্রমাণ করতে হবে তোমার এই দুইটা শর্ত আমার প্রমাণ করতে হবে। প্রশ্নটা ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। মানে চারটা সরলরেখার মধ্যে দুইটাকে সমদ্বিখণ্ডিত করবে। ওকে ফাইন, তাহলে আমরা চারটা সরলরেখার মধ্যে দুইটা সরলরেখাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি দুইটা সরলরেখা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান 0। যেহেতু এখানে ছোট হাতের লেটার গুলো ইউজ করা হয়েছে, এই জন্য আমরা এখানে বড় হাতেরটা ধরে নিলাম।
না হলে মিক্সড হয়ে যাবে। আচ্ছা এবার দেখো তাহলে আর দুইটা কিভাবে পাবো আমরা, এখানে তো দুইটা পাচ্ছি আমরা, আর দুইটা কিভাবে পাবো, এটার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন থেকে আর দুইটা আসবে তাই না? জি স্যার। আর দুইটা আসবে এই ইকুয়েশন আমি যেটা লিখলাম এখন তার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন থেকে। ওকে, তাহলে আমরা তার সমদ্বিখণ্ডকের ইকুয়েশনে যাই। তার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন হচ্ছে এইটাই আমরা জানি, আমরা শিখেছিলাম সমদ্বিখণ্ডকের ইকুয়েশন হচ্ছে এটা, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b সমান xy ডিভাইডেড বাই h। মানে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম 2 নাম্বার ইকুয়েশন, তার সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এটা। অথবা এটাকে তুমি চাইলে আড়াআড়ি গুণ করে এভাবে লিখতে পারো। তাহলে এখন আমরা বলতে পারি 1 নাম্বার যে সমীকরণটা গিভেন ইকুয়েশনটা বেসিক্যালি এই যে 2 নাম্বার এবং এখন আমরা যেটা পেলাম তার সেই দুইটার গুণফল বলতে পারি না? বলা যাবে কিনা? জি স্যার। আচ্ছা গুণফলের ব্যাপারটা কি তোমরা বুঝতেছো আসলে ভালো মতো? এই যে এই দুইটা গুণ করলে যে ওইটা আসবে এই জিনিসটা বুঝো কিনা, নাকি বুঝো নাই এটা? দেখো যেমন ধরো এই যে মনে করো y সমান x একটা সরলরেখা, y সমান 2x আরেকটা সরলরেখা। তো দেখো এদের কম্বাইন্ড ইকুয়েশন কিভাবে বানাতে পারি আমরা, একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, এই দুইটা তুমি গুণ করে দিলেই কিন্তু পেয়ে যাবে। দেখো এই যে তাহলে পাচ্ছি আমরা y স্কয়ার মাইনাস 3xy দেন প্লাস 2x স্কয়ার সমান 0, অথবা 2x স্কয়ার মাইনাস 3xy প্লাস y স্কয়ার সমান 0। তো এই যে দেখো এই ইকুয়েশনটা আসলে কিভাবে আসে, এই যে হোমোজিনিয়াস, সরি পেন ট্যাবলেটে মনে একটু সমস্যা হচ্ছে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা কিভাবে আসবে? এটা বেসিক্যালি আসে ওই যে দুইটা ইকুয়েশনের গুণফল থেকেই কিন্তু আমরা পাই এটা। তো এখন আমি বললাম দুইটা সরলরেখা নির্দেশ করে এই ইকুয়েশনটার মধ্যে দুইটা আছে, আর এটার বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এটা। যেহেতু টোটাল 4টা ইকুয়েশন এটা দিয়েই রিপ্রেজেন্ট করে, তাহলে অবভিয়াসলি এই দুটোর গুণফলই হবে সেই 4টা ইকুয়েশন। ক্লিয়ার? নাকি বুঝো না? এই কারণে এই জিনিসটা লেখা হলো, দেখো এই যে 1 নাম্বার সমীকরণ সমান 2 এবং 3 এর গুণফল। তা এখন তুমি যদি 2 এবং 3 যদি গুণ করো, এই দুটো সমীকরণ যদি তুমি গুণ করলে এরকম একটা এক্সপ্রেশন, বড় একটা এক্সপ্রেশন হবে, এখানে বিশাল একটা এক্সপ্রেশন। এরপরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে উভয় পক্ষ থেকে সহগগুলো সমতা বিধান করা। যেমন x⁴ এর সহগ এখানে a আর এখানে ah, এভাবে সবগুলো সহগ তুমি ইকুয়েট করে নিবা। এরপরের কাজ কি? এবার হচ্ছে আমার কি প্রমাণ করতে হবে সেটা আমি দেখব। এরপর আমার প্রমাণ করতে হবে দেখি আমরা প্রমাণ করতে হবে আমার কি, এই যে c প্লাস 6a সমান 0, b প্লাস d সমান 0। তো তুমি যখন ইকুয়েট করবা সেখানে তো এই জিনিসগুলো পাবা, এই যে ইকুয়েট করলে এই যে দেখো ইকুয়েটিং, তাহলে a b c এগুলো সব পাবা। তো এখন তোমার যা প্রমাণ করতে হবে c প্লাস 6a, এটা তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে। এই যে c, এই হচ্ছে c আর a হচ্ছে ah, তাহলে তাকে 6 দিয়ে গুণ করো, c প্লাস 6a, তাহলে কাটাকাটি গিয়ে দেখা যাবে 0 হয়ে যাচ্ছে, তাহলে প্রমাণ হয়ে গেল c প্লাস 6a সমান 0। এরপরে হচ্ছে b প্লাস d সমান 0, তাহলে b তো এখানে আছেই, আমরা ইকুয়েট করলে b পাচ্ছি, এটা এই যে b পাচ্ছি, b হচ্ছে এটা, তাহলে যোগ করলে 0 হয়ে গেল। তাহলে এরপরের কাজটা খুবই সিম্পল, ইকুয়েট করার পরে। তো এরপরে কি করা যায়, মোটামুটি তো সব আমরা কভার করলাম, সব টাইপের প্রবলেম। এটা বোধহয় দেখতে পারি, if one of the straight line given by the equation this coincides with one of those given by that and the other lines represented by them be perpendicular, prove that this. আচ্ছা প্রশ্নটা হচ্ছে
এই যে প্রথম যে ইকুয়েশনটা ওইটার একটা সরলরেখা দ্বিতীয়টার একটা সরলরেখার সাথে কোইনসাইড করবে, বাকিগুলো পারপেন্ডিকুলার হবে। তার মানে আমি যদি ফিগারের মাধ্যমে ব্যাপারটা দেখাই, ফিগার একটা ফিগার আসলে অনেক কথা বলে, অনেক কিছু ক্লিয়ার করে দেয়, এই জন্য ফিগারের হেল্প নিবা সবসময়। তোমরা তো দেখি যে মানে ফিগার না আঁকতে পারলেই বাঁচে এই ধরনের চিন্তায় থাকো, বাট একটা ফিগার দিলে কিন্তু অনেক জিনিস হয়ে যায় একসাথে। এই জন্য ট্রাই করবা যে কোনো ব্যাপারে ফিগার ড্র করতে। একটা ফিগারকে অ্যাভয়েড করলে কিন্তু ম্যাথ শিখতে পারবে না। ফিগার গুলোই তো ম্যাথের সহায়ক, এগুলো দিয়েই কিন্তু আমরা জিনিসটা বুঝাই, যে জিনিসটা কথা দিয়ে বোঝানো সম্ভব না। তাহলে এই যে প্রথম সরলরেখা, প্রথম সমীকরণ হোমোজিনিয়াস ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, তাহলে মূলবিন্দুগামী দুইটা সরলরেখা পাবো আমরা। এই হচ্ছে মূলবিন্দুগামী দুইটা সরলরেখা। এখন দ্বিতীয় যে ইকুয়েশন, তার একটা এখানে একটার সাথে মিলে যাবে, তাহলে একটার উপর এখানে একটা দুইটা, আর বাকিটা ওই যে বাকি যে ইকুয়েশনটা তার উপর লম্ব হবে। তাহলে এখানে টোটাল 4টা ইকুয়েশন। রিমেম্বার এখানে কিন্তু একই সাথে দুইটা আছে, এখানে ভিতরে দুইটা আছে কিন্তু একসাথে। হ্যাঁ, মনে করো আমি এটা 1 দিলাম, এটা 2 দিলাম, আবার এখানে 3 দিলাম, এটা হচ্ছে 4। তার টোটাল 4টা ইকুয়েশন। তাহলে 1 2 এখান থেকে আসবে, আর 3 4 এখান থেকে আসবে। যেখানে 2 এবং 3 কোইনসাইড করে 1 এবং 4 পারপেন্ডিকুলার হয়। প্রশ্ন সেটাই বুঝতে হবে। প্রশ্নটা আবার পড়ো। If one of the straight line given by this coincide with one of those given by that, coincide করে একটা, and the other be perpendicular, বাকিগুলো একটা একটার সাথে পারপেন্ডিকুলার, তখন এই জিনিসটা প্রমাণ করতে হবে। প্রশ্নটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুরু করি আমরা। ওকে, তাহলে আমরা প্রথম সমীকরণ এটা, দ্বিতীয় সমীকরণ এটা। এখন দেখো এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে কিভাবে স্ট্রেট লাইন গুলো ধরা হচ্ছে। দেখো এই যে দেখো, এটা হচ্ছে y সমান m1x 3 নাম্বার, আর একটা হচ্ছে y সমান m2x 4 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, যে 1 নাম্বার সমীকরণ যে দুইটা সরলরেখা নির্দেশ করে তার সমীকরণ। মানে একটা হচ্ছে y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x। এখন 2 নাম্বার যখন আমরা লিখবো, এগুলো থেকে দেখে দেখে আমরা লিখবো, যে একটা লিখবো হুবহু ওইটার মতোই। এই যে যেমন দেখো, তার মানে কি, আমি 2 নাম্বার সমীকরণ যে দুইটা স্ট্রেট লাইন নির্দেশ করে তার মধ্যে একটা হবে এখানকার একটার সাথে হুবহু মিল রাখতে হবে, যাতে যেহেতু কোইনসাইড করে। আমরা মিল রাখলাম কার সাথে? প্রথমটার সাথে। আমরা ধরে নিলাম প্রথমটার সাথে কোইনসাইড করে, এই জন্য এক্স্যাক্টলি সেম রাখলাম। ওকে, আর বাকিটার এবং এটা এমন ভাবে লিখতে হবে যাতে একটা একটার সাথে লম্ব হয়। তাহলে লম্ব হলে আমরা জানি ঢাল দুটোর গুণফল -1 রাখতে হবে। এটার ঢাল তো m2, তাহলে এটার ঢাল হবে -1/m2। বুঝতে পারছো এখন? 4টা সরলরেখা বুঝতে পারছো এখন? জি স্যার। আমি আবারও যদি দেখাই তোমাকে, তুমি ফিগারটা খেয়াল রাখো, যদি কেউ না বুঝো ফিগারটা খেয়াল করো আবার। তাহলে এই হচ্ছে একটা সরলরেখা, y সমান m1x। m1x। এই হচ্ছে আরেকটা সরলরেখা, y সমান m2x। এই দুইটা আসতেছে কোত্থেকে? এই দুইটা আসতেছে 1 নাম্বার ইকুয়েশন থেকে। এরপরে দেখো 2 নাম্বার ইকুয়েশন থেকে যা আসে এটা সেম, একটা মিল পাচ্ছি আমরা। আবার y সমান m1x 2 নাম্বার সমীকরণ থেকে আসছে, আর বাকি যেটা আসবে সেটা এটার উপর লম্বভাবে আসবে। এই যে এই অ্যাঙ্গেলটা যাতে 90 ডিগ্রি হয়। এটা এখন কেমন ভাবে হবে বলতো? এটা তো m2 ঢাল, তাহলে এটা ঢাল কেমন হবে? -1/m। এই টোটাল 4টা সরলরেখা, বুঝতে পারছো? এই হচ্ছে টোটাল 4টা সরলরেখা, y সমান m1x, y সমান m2x, আবার y সমান m1x, y সমান -1/m2x। এই তো এখন দেখো আমরা কি জানি, y সমান m1x, y সমান m2x, এখানে m1 এবং m2 এর মধ্যে সম্পর্ক এগুলো আমরা জানি না?
নাকি না? এগুলো আমরা জানি, এগুলো কিন্তু সবসময় আসবে। যখনই আমরা এই জিনিসটা মনে করবো y সমান m1x y সমান m2x, তখনই আমাদের m1 এবং m2 পাওয়ার জন্য দুইটা সূত্র আমার জানা আছে। একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মাইনাস b আর a বাই b। কি আসবে বলতো? এখান থেকে আসবে m1, এখানে মূলদ্বয়ের যোগফল কি m1 মাইনাস 1 বাই m2। বুঝতে পারছো? কারণ এখানকার কারণ একটা অপোজিট। হ্যাঁ, এখানে যেমন m1 আর m2 ছিল সিম্পল, এখানে হচ্ছে m1 এবং মাইনাস 1 বাই m2। তাহলে এই জন্য দ্বিতীয় সমীকরণ থেকে আমরা যখন মাইনাস 2h1 বাই b লিখবো, এই যে 2h1 বাই b যখন লিখবো সেটা আসবে এখান থেকে m1 মাইনাস 1 বাই এটা। আচ্ছা, তাহলে বাকিটা কি হবে? m1 m2 কি হবে? এখানে আসলে m1 m2 না, m1 ইন্টু মাইনাস 1 বাই m2 আর কি। m1 ইন্টু মাইনাসটা ওরা একদম ডান পাশে লিখে ফেলছে একসাথে, রাইট? হ্যাঁ, এটা m1 ইন্টু মাইনাস 1 বাই m2 সমান এটা হওয়ার কথা ছিল আর কি, তাই না? তো সেটা ওরা না করে এই যে মাইনাস 1টাকে এই পাশে দিল, তো এটা কোনো ভুল নাই আসলে। ওকে, তাহলে এই 4টা সমীকরণ আমরা পেলাম। এরপরে ক্যালকুলেশনটা ইজি। m1 স্কোয়ার করলো, কিভাবে আসলো এটা? 2 এবং 4, এই যে 2 নম্বর এবং 4 নম্বর গুণ করে দাও। তাহলে 2 আর 4 যদি গুণ করি m2 m2 কাটা যাবে, m1 স্কোয়ার আসবে। তাহলে m1 স্কোয়ার সমান এটা পাওয়া যাবে গুণ করলে। ওকে, মাইনাস a1 b1। এরপরে কি করলো এটা? সমান দিয়ে যেটা একটু এটা মাইনাস a1 bb1 ডিভাইডেড বাই bb। স্যার উপরে নিচে bb1 দিয়ে মাল্টিপ্লাই করে দিছে। রাইট, উপরে নিচে bb1 দিয়ে গুণ করা হলো। ওকে, তাহলে bb1 দিয়ে গুণ করে, আচ্ছা এটা গুণ করার প্রমাণে ওই টাইপের কিছু আছে এই জন্য আর কি। তাহলে আমরা m1 সমান পেয়ে গেলাম, যেহেতু এটা স্কোয়ার ছিল তাহলে রুট ওভার হয়ে যাবে আর কি। তাহলে রুট ওভার এটা পেয়ে গেলাম আমরা। ওকে, এবার m2 তে আসি আমরা। m2 সমান কি? এই যে তুমি এখান থেকে বলতে পারো m2 সমান, অথবা উপরেরটা থেকে বলতে পারো, এই যে এখান থেকে বলো m2 সমান কি? a বাই b m1, তাই না? নিচে হচ্ছে a বাই, উপরে a, নিচে হচ্ছে b m1। এই a বাই b 1 বাই m1। তো m1 এর মান তো একটু আগে আমরা পেলাম, এই যে এই জন্য এটা মানটা বসাই দিলাম। সিম্পলিফাই করার পর আমরা এই মানটা m2 এর মানটা আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমার m2 এর মান। এরপর কি করলাম? পুটিং m1 m2 ইন 1 মানে কি? m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই b। তো ওখানে আমরা মান দুইটা বসাই দিলাম এবার। এই যে এটা আমি m1 বের করছিলাম, এটা m2 বের করছি, তাহলে মানটা বসাইলাম। এরপরে বোধহয় কি কমন টমন নিলাম, হ্যাঁ। এরপরে একটা রিলেশন আমরা পেলাম, এরকম একটা রিলেশন পেলাম। আবার ওই মান দুইটা আবার কোথায় বসানো হচ্ছে? 3 নম্বর সমীকরণে বসানো হচ্ছে, এই যে লাস্টের যেটা, এই যে m1 মাইনাস 1 বাই m2 এই সমীকরণে বসানো হচ্ছে। তো ওই সমীকরণে বসানোর পর আবার বোধহয় ক্যালকুলেট করে আমরা আর একটা রিলেশন পেলাম, এটাকে বি দিলাম রিলেশন, এটা হচ্ছে এ, এটা বি। এই দুইটা বোধহয় যোগ বিয়োগ করে আমার যে প্রমাণটা দরকার আর কি, সেই প্রমাণটা হয়ে যায়। যোগ বিয়োগ না, আসলে দুইটাই প্রমাণ আর কি। এটা সমান এটাও প্রমাণ করতে হবে, আবার এটা সমান এটাও প্রমাণ করতে হবে, মানে দুইটা সমানই সেম জিনিস প্রমাণ করতে হবে। প্রমাণে বোধহয় ওরকম ছিল, এই জন্য এটা এভাবে করা আর কি। বুঝতে পারছো? জি স্যার। মানে ক্যালকুলেশনটা একটু লেংদি, কোনটার পর কোনটা কি করবা না করবে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, বাট ইজি। মানে কঠিন বলা যাবে না, লেংদি বলতে পারো আর কি। তো এই চ্যাপ্টারে মনে হয় আর দেখার মতো তেমন কিছু নাই।
বাকি যা আছে তোমরা নিজেরা করবে, প্র্যাকটিস করবে আর কি। এখানে তো করে দেওয়া আছে অলরেডি, থিওরি আছে, প্রবলেম আছে, সব প্রবলেমই এখানে করে দেওয়া আছে মোটামুটি। তো তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব, নাকি আমার টাইম তো আছে মনে হয়, নাকি নেক্সট চ্যাপ্টার শুরু করে দিব আমরা? না স্যার, এখানেই শেষ করে দেন। নেক্সট চ্যাপ্টার পরের লেকচারে শুরু করলেন। জি স্যার, এখানেই শেষ করে। দাঁড়াও, আমার এখানে পিডিএফ এর মধ্যে আর কোনো পিডিএফ একটু আরেকটা কি আছে আমি দেখি আগে একটু, কারণ আরো মোটামুটি অনেক সময় আছে, তো আমি একটু দেখি আর কি আছে আগে। স্যার গুগল ক্লাসরুমে ম্যাথ সিলেবাসটা পাইনি। সরি স্যার গুগল ক্লাসরুমে ম্যাথ সিলেবাসটা পাইনি। সিলেবাস তো তোমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় না? সিলেবাস তো ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাছে থাকার কথা। না স্যার, সিলেবাসটা তো সাবজেক্ট ওয়াইজ টিচাররা দেয়। স্যাররা দেয়। সিলেবাস বলতে আমি যা পড়াচ্ছি আর কি, এটাই সিলেবাস ধরে নাও। আর ওরকম সিলেবাসের কোনো যদি কপি থাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। আমার মনে হয় থাকবে, একটু খুঁজতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট টপিক ডিসকাস করি একটু, এটা রিলেভেন্ট, এই রিলেটেড টপিক, এটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে। এটা হচ্ছে আমরা তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে এই চ্যাপ্টারে পড়েছিলাম, তাই না? তো এই হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তা আমরা শুধুমাত্র এতটুকুই দেখেছিলাম যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোন শর্তে এ পেয়ার অফ স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট করবে, এই টপিকগুলোই আমরা দেখেছিলাম। এই যে ধরো আমি স্ক্রিনে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ আর কি, এতটুকুই আমরা মোটামুটি দেখেছিলাম। এর বাইরে নট ইকুয়াল জিরো হলে ডেল, যদি নট ইকুয়াল জিরো হয় কি হবে এটা আমরা জানতাম না। আমরা স্ক্রিনের এই অংশটাই এতটুকু পর্যন্ত আমরা ডিসকাস করেছি। এই হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আমরা বলেছিলাম ইট উইল রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস ইফ ডেল ইকুয়াল জিরো হয়, এবং সেই স্ট্রেট লাইন দুটা প্যারালাল হবে, প্যারালাল না বলে কোইনসাইড করবে যদি এ বি সমান এইচ স্কোয়ার হয়। ডেল তো অবশ্যই জিরো হতে হবে প্রথমত, ডেল জিরো হওয়ার পরে যদি এ বি সমান এইচ স্কোয়ার হয় আমরা বলেছিলাম তারা কোইনসাইড করবে, আর ডেল জিরো হওয়ার পরে তারা যদি এ প্লাস বি সমান জিরো হয় তারা পারপেন্ডিকুলার হবে, এতটুকুই আমরা জানি। নাও হোয়াট ইফ ডেল নট ইকুয়াল জিরো? তাহলে ডেল নট ইকুয়াল জিরো হলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কি রিপ্রেজেন্ট করবে? দেখো সেই জিনিসটাই এখানে আছে। যদি ডেল নট ইকুয়াল জিরো হয়, আচ্ছা ডেল ইকুয়াল জিরো হলে এবং সাথে যদি কি জানি ডেল, আচ্ছা সরি, এই যে সার্কেল, এটা কখন সার্কেল হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। সার্কেলের মধ্যে কি থাকে না, এক্স ওয়াই টার্মটা কি থাকে সার্কেলে? সার্কেলের সমীকরণে কি এক্স ওয়াই থাকে? না স্যার, থাকে না। তাহলে সার্কেল হতে হলে প্রথমে এইচ জিরো হতে হবে, এইচ শূন্য হলে এক্স ওয়াই টার্মটা থাকবে না। এরপরে দ্বিতীয় শর্ত কি, আমরা জানি সার্কেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হয়? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় না সার্কেলে? জি স্যার, সার্কেলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সমান সহগ। সমান সহগ থাকে, এই যে তাহলে এই কারণে এটাই শর্ত যে ইট উইল রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ এ সমান বি এবং এইচ সমান জিরো। জিরো। আচ্ছা এবার আসি ডেল নট ইকুয়াল জিরো হলে কি হবে। দেখো ডেল নট ইকুয়াল জিরো হলে আমার তিনটা ঘটনা হতে পারে, তো আমরা মেক শিওর হব এ বি সমান এইচ স্কোয়ার কিনা এটা দেখে। যদি এ বি সমান এইচ স্কোয়ার হয় বা এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান জিরো হয়, মানে প্রথমে দেখবো আমরা ডেল কি, যদি ডেল জিরো হয় এবং সাথে এটা এটা মানে আসলে এটা যে কথা এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান জিরো একই কথা, তখন আমরা বলবো ওই ইকুয়েশনটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। আর যদি ডেল নট ইকুয়াল জিরো হয় এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা বলবো ইলিপস রিপ্রেজেন্ট করে। আর যদি লেস দেন জিরো হয় আমরা বলবো হাইপারবোলা রিপ্রেজেন্ট করে। তা হাইপারবোলার মধ্যে আবার দুইটা কেস, যদি এ প্লাস বি সমান জিরো হয় তখন আমরা বলি রেক্টেঙ্গুলার হাইপারবোলা,
তো এটা বোধহয় তারপরেই বলা আছে। হ্যাঁ, এই যে a প্লাস b সমান 0 হলে তখন রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। তাহলে আমরা এতটুকু শিখলাম, যদি ডেল ইকুয়াল 0 হয় পেয়ার অফ স্ট্রেট লাইনস, যদি ডেল নট ইকুয়াল 0 হয় কনিক, কনিক সেকশন রিপ্রেজেন্ট করবে। আর কনিক তিনটা আমরা যেটা জানি, তাহলে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, সেগুলোর জন্য এবার মেক শিওর হবো আমরা কিভাবে, ab মাইনাস h স্কোয়ার দিয়ে। যদি ab মাইনাস h স্কোয়ার সমান 0 হয় প্যারাবোলা, যদি ab মাইনাস h স্কোয়ার গ্রেটার দেন 0 হয় ইলিপস, আর যদি লেস দেন 0 হয় হাইপারবোলা। তো আমরা প্রবলেম দেখতে পারি, যেমন ধরো এই যে প্রবলেমটা, টেস্ট দ্য নেচার অফ দ্য কনিক গিভেন বাই দিস, মানে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে আমার দেখতে হবে আর কি। তো আমরা কি করব, ফার্স্টে আমি ডেল চেক করব। এই যে এটা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করলাম, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম, কম্পেয়ার করে এ বি সি এফ জি এইচ বের করে নিলাম। এরপরে ডেল টেস্ট করে দেখলাম যে ডেল মানে কি তোমরা তো জানো, নির্ণায়ক আকারে মনে রাখার দরকার নেই। আমি যেভাবে বলছিলাম, ডেল বলছিলাম এ বি সি minus 2FGH plus ABC plus 2FGH minus AF square minus BG square minus CH square, ওটাই হচ্ছে ডেল। তো ক্যালকুলেট করে আমরা দেখবো কি আসে, দেখা গেল যে নট ইকুয়াল 0, তাহলে আমরা শিওর হলাম যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না, কনিক সেকশন হবে। এখন কোন কনিক, সেটার জন্য AB মাইনাস H স্কোয়ার। এই তো আমরা এটা এইভাবে মনে রাখবো না, AB মাইনাস H স্কোয়ার মনে রাখবো, এটা উল্টাপাল্টা হলে আবার কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে AB মাইনাস H স্কোয়ার, তাহলে 0 আসে। তো 0 আসলে আমরা তো জানি এটা প্যারাবোলা, তাহলে আমরা ডিসিশন দিলাম যেহেতু ডেল নট ইকুয়াল 0 এবং AB মাইনাস H স্কোয়ার সমান 0, তাহলে ইট রিপ্রেজেন্ট এ প্যারাবোলা। বুঝতে পারছো সবাই? ওকে, নাকি বুঝো নাই? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যায়। জি স্যার। এই প্রবলেমটা বুঝতে পারছো? নাকি বুঝো নাই? এটা একটু বলতে হবে তো, কি ব্যাপার, এভাবে তো সমস্যা। না বুঝলে আবার বুঝাই, বলো কিছু একটা বলো। আবার বুঝুন স্যার। হ্যাঁ, কোন জায়গায় সমস্যা একটু বলো। তো না বলে চুপচাপ থাকলে তো তুমি কিছু শিখতে পারবা না, শিখার জন্য কোয়েশ্চেন করতে হবে। বলো কোনটা বুঝো নাই। বলো, প্রশ্ন করো। এখন আবার চুপ হয়ে আছে। তোমাদের উপস্থিতিও কম, কোনো আগ্রহ নাই আসলে, এভাবে তো ক্লাস নেওয়া মানে এটা কেমন জানি একতরফা একটা ক্লাস আর কি। হ্যাঁ, আবার বুঝান যে বললা, আপনি একটু বলো না কোনটা সমস্যা, একটু বলো কোন জিনিসটা বুঝো নাই। এটা তো অভদ্রতা, একটা জিজ্ঞেস করলাম কোনো রেসপন্স আসতেছে না। আচ্ছা এনিওয়ে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি এখানে।